নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি চলে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আর এই হচ্ছে শিয়ালদহ স্টেশন। এই শিয়ালদহ স্টেশনে তখন বাজে 8:30-9টা হবে, বেসিক্যালি 9টাই হয়তো বাজে। তো ওই সময় আমি পৌঁছে গেছি, সবাইকে যে হ্যালো বলে দিচ্ছি। তারপরে আমরা রাত্রিবেলার তখন গৌড় এক্সপ্রেস 10:15 ওই ট্রেনটা ধরা হয়েছিল। ওই ট্রেনটা ধরে আমি চলে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে। এই ট্রেনটার টাইমিং হচ্ছে তারাপীঠে 3:08 নাগাদ। প্রথমে যখন বসলাম জানলার পাশে দেখলাম প্রচুর ট্রেন, মানে লোক সংখ্যা খুবই কম। আস্তে আস্তে ট্রেনের লোক সংখ্যা যারা প্রত্যেক দিন যাতায়াত করেন তারা আস্তে আস্তে কমে যাচ্ছেন, এবং ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দারুণ লাগছিল দেখতে। রাতের ট্রেন মূলত এর জন্যই বেশি ভালো লাগে যে ফাঁকা ফাঁকা স্টেশন, কোনো লোকজন নেই, কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, শুধুই ট্রেনের শব্দ। দারুণ অনুভূতি হচ্ছিল এবং জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরেই আমাদের শুয়ে পড়তে হলো। তো আমরা ট্রেনের মধ্যে শুয়ে পড়লাম যে কজন গেছিলাম, এবং একদম ডট টাইম 3:08 তারাপীঠ মানে রামপুরহাট স্টেশনে আমরা নেমে গেলাম। ওই যে ঘড়িতে 3:08 বাজে দেখুন। আমরা গেছিলাম 5 জন, আমরা অনেক মজা করেছি। এবং স্টেশনে ট্রেন থেকে নেমেই বাদিক দিয়ে আমরা এগিয়ে গেলাম। এই যে উপরে লেখা আছে দেখুন রামপুরহাট স্টেশন আর কি। তো স্টেশনের মধ্যে দেখলাম প্রচুর লোকজন ঘুমোচ্ছেন, যারা হচ্ছে সকালবেলা ট্রেন ধরবেন বা রাতের ট্রেন আছে। তো এমনও লোক দেখলাম আমরা মুরগি টুরগি নিয়ে ঘুমোচ্ছেন, আমি সেই ভিডিওও তুলেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, যারা দূরে যাবেন তারা এইভাবেই রেস্ট নিচ্ছেন। এই যে দেখুন, এই যে মুরগি নিয়ে ঘুমোচ্ছে, মুরগিগুলো গায়ের উপরে উঠে ঘুমোচ্ছে। যাই হোক, এই সিঁড়ি দিয়ে উঠলাম। খুব একটা বেশি যে লোকজন ছিল তা না, মোটামুটি কয়েকজন ট্রেন থেকে, খুবই কম মাত্রায়, মানে দিনের বেলা ট্রেনে বেশি ভিড় হয়, রাতের বেলা ট্রেন অনুযায়ী মোটামুটি কিছু লোকজন নামলো। এবার আমরা ভাবছিলাম যে ওখান থেকে নেমে আমরা গাড়ি পাবো কিনা, কারণ 3:08 বাজে, পুরোই অন্ধকার, পুরো স্টেশন চত্বর অন্ধকার। মানে স্টেশন চত্বরে তো আলো আছে, মানে আশপাশের যে এরিয়া পুরোটাই অন্ধকার। যাই হোক, যদি আমরা গাড়ি না পাই তখন আমাদের মনে হয়েছিল যে আমরা একটা গাড়ি ভাড়া করে নেব, এরকম কিছু চিন্তা ভাবনা করেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে স্টেশন থেকে আমরা বেরোলাম। বেরিয়ে মানে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গিয়েই মানে অটো বা ট্রেকার যেগুলো আছে সেই গাড়ি পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আমরা যে 5 জন ছিলাম বন্ধু বান্ধব দাদারা, তো ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখুন বাইরেটা পুরোটাই অন্ধকার, মানে শুধু ওই স্ট্রিট লাইট যেগুলো আছে সেগুলোই জ্বলছে। যাই হোক, ওখান থেকে একটু এগিয়ে যাওয়ার পরে এটা দেখিয়ে দিচ্ছি রামপুরহাট স্টেশন। যারা গেছেন তারা তো জানেনই, যারা যাননি বা যাবেন তারা এটা একটু দেখে নিন। তো এই স্টেশন থেকে বেরোনোর পরে একটু এগোলেই ডান হাতে আপনি মানে যারা অটো টোটো যেগুলো যায় সেই প্রচুর রিক্সা পাবেন। এগুলো তো আর তারাপীঠ পর্যন্ত যায় না, এগুলো কাছাকাছি যারা কোথাও যাবেন সেখানে পাবেন। আর এই হচ্ছে মেন এই যে গাড়ির স্ট্যান্ড, এখানে ভোরের বেলা আমরা গেলাম। যাই হোক, যে কজন লোক ছিল ট্রেন থেকে নামার পরে কিন্তু দেরি করলে চলবে না, কারণ এই ট্রেনের লোকগুলোকে নিয়েই ওরা যাবে। আপনি যদি বেশি দেরি করে ফেলেন তাহলে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। যাই হোক, এই গাড়িতে করে গেলাম। এই গাড়ির পার হেড ভাড়া নিল 40 টাকা করে। তো 40 টাকা করে দিয়েই আমরা উঠে পড়লাম। উঠে পড়ার পরে এই যে পুরো অন্ধকার, তখনও পুরো অন্ধকার, শুধু মানে রাস্তায় কিছু 2-1টা টোটো আর 2-1টা গাড়ি ছাড়া আর কিছুই নেই। শুনশান রাস্তায় যত দোকান সব বন্ধ হয়ে গেছে, এবং ভোরের বেলা তখনও আলো ফোটেনি, তার জন্য দোকানগুলো খোলেও নি। তো যাই হোক, আমরা অবশেষে তারাপীঠে এসে পৌঁছালাম। এই যে মায়ের মন্দিরের রাস্তা। তো মানে অটো থেকে আমরা নামলাম। নেমে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, বাজারের দিকে যে গলিটা, ওই দিকেই ছিল আমাদের আর কি হোটেল। আমরা সোনু ইনে ছিলাম। তো এই যে হচ্ছে হোটেল রুম, অসাধারণ রুম, দারুণ ডেকোরেশন, এবং দুপাশে 2টো খাট দিয়ে ব্যবস্থা করা। তো যাদের কারোর যদি এরকম হোটেল প্রয়োজন হয় আমাদের বলবেন, আমরা নাম্বার দিয়ে দেবো। আমাকে মেসেজ করলে মানে আমি নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবো, আপনারা কথা বলে নেবেন। যাই হোক, এর ব্যালকানিটাও খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত তখন তো একদমই সূর্য ওঠেনি, তার জন্য পুরো এরিয়াটা অন্ধকার লাগছিল, একদমই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার যাকে বলে।
তো ওখানে গিয়ে আমরা রেস্ট নিলাম। এই যে আমার বান্ধবী, উনি স্নান ফান করে নিয়েছে, কারণ আমরা পুজো দিতে যাব। তো তারপরেই আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম একদম ফার্স্ট মর্নিংয়ে, সকালবেলা, তখন 5টা নাগাদ বাজে। তো আমরা এগিয়ে গেলাম পুজোর দিকে। আর ওখানে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে ফুল। আপনি তারাপীঠে যাবেন, একদম টাটকা ফুল পাবেন ওখানে। আমি একটা বড় মানে অপরাজিতার মালা নিয়েছিলাম, মাত্র 50 টাকা। আর এই যে 400টা মানে জবা ফুলের যে মালা আছে, সেটাও আপনার 50 টাকাই নিয়েছিল। তো গিয়ে দেখলাম বিশাল লাইন। আমরা কোনো ভিআইপি লাইনে মানে দাঁড়াইনি, আমরা নর্মাল লাইনেই দাঁড়িয়েছিলাম। তো নর্মাল মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কেটেছে। তো যাই হোক, প্রচুর লোক ছিল। কৌশিকী অমাবস্যা চলে যাওয়ার পরেও মানে খুবই ভিড় ছিল। মানে কৌশিকী অমাবস্যাতে তো ভিড় ছিলই, মানে আমরা যে গেছি সেখানেও ভিড় কিছু কম ছিল না। আর আরেকটা কথা, এখানে একজন পদ্মফুল নিয়ে বসেছিল, এক ঝুড়ি করে পদ্মফুলগুলো মাত্র 5 টাকা পিস বিক্রি করছিল। আমরাও নিয়েছি অনেকগুলো পদ্মফুল। এই যে জবাগুলো দেখছেন, এগুলো 10 টাকা 20 টাকা করে পেয়ে যাবেন। লাইনে দাঁড়িয়ে থাকলে ওই যারা জবা ফুল বিক্রি করে বা ঠাকুরের জিনিসপত্র বিক্রি করে, তারাই এসে এসে আপনাদের এই ফুলের জন্য বলবেন, যার যেটা লাগবে সেটা নিতে পারেন। ফুল, মোমবাতি, হোয়াট এভার যা যা আপনারা দরকার সবই লাইনের কাছে চলে আসে, তো ওখান থেকে কিনে নিতে পারবেন। তো আমরা এই যে অনেক আনন্দ করছিলাম, ভিডিও করছিলাম, অনেক কিছু বলছিলাম, তো সেগুলো এখানে আর দিলাম না। আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না, তো সেইগুলোই করছিলাম। লাইন আস্তে আস্তে এগোচ্ছিল, একটু মানে ধীর গতিতেই এগোচ্ছিল। যাই হোক, যেহেতু ভিআইপি লাইনে আমরা যাইনি, আমরা নর্মাল লাইনে গেছি, তো আমাদের তো একটু সময় লাগবেই, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। তারপরে এই মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালাম। মানে লাইন দিতে দিতে মোটামুটি মেন মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। মানে আমাদের থেকে মন্দির খুবই কাছে ছিল, জাস্ট এক পাক ঘুরলেই আমরা পুজো দিতে পারবো। এই যে দেখুন, নিচে এই যে পান্ডারা ঘুরছে, প্রচুর পুজো হচ্ছে। নিচে হোম যজ্ঞ করছিল কিছু পান্ডা। তো যাই হোক, তো লাইন আস্তে আস্তে এগোলো। চারিদিকে ঢাক, ঘন্টা, কাসর এগুলো বাজছিল। সবাই সবার মতন পুজো দিতে ব্যস্ত, সবাই সবার মতন মানে ভগবানের মানে উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেছিল। যাই হোক, আমরা পুজো টুজো খুব ভালোভাবে পুজো দিলাম। ঠাকুরের ওখানে তো ক্যামেরা করা যায় না, তাই ক্যামেরা করতে পারিনি। তো পুজো টুজো দেওয়ার পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ ফাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম সাইট সিন দেখতে। তো সাইট সিনের 6-7টা স্পট আছে। আপনারা টোটো নিতে পারেন, অটো নিতে পারেন, গাড়ি ভাড়া করতে পারেন, সেগুলো পুরোপুরি নিজেদের উপরে। দারুণ প্রাকৃতিক দৃশ্য। বিকাল হয়ে গেছিলো তখন। আমাদের ওই টোটোওয়ালা যাকে আমরা নিয়েছিলাম, আমরা যেহেতু 5 জন ছিলাম, একটা টোটোতেই হয়ে গেছিলো। তো আমরা এই গ্রামের পথ ধরে এগোতে থাকলাম। আর কিছু স্পট আমরা দেখেওছি, আর কিছু স্পট আমরা মোবাইলে ক্যামেরা করতে পারিনি, কারণ ওটা পুরোপুরি সম্পূর্ণভাবে নিষেধ ছিল। ক্যামেরাগুলো প্রথম থেকেই জমা নিয়ে নিচ্ছিল। তো যাই হোক, প্রথম যে স্পটটাতে গেছিলাম, এই যে তোমরা দেখতে পাবে, এই যে এখানে সিংহদুয়ার, ঠিক আছে, এইখানে গিয়ে ঢুকে এইটুকুনি জাস্ট আমরা নিতে পেরেছি, আর মন্দিরটার সামনেটা নিতে পেরেছি। তো ওখানে ভিডিও করতে দেওয়া হয় না। ওই সামনেটুকু নিয়ে আমরা ভেতরে উঠে গেছিলাম। ভেতরে গিয়ে আমরা ঠাকুর দর্শন করলাম। ওখানে বেসিক্যালি জগন্নাথ দেবের মূর্তি আছে। তো ওটার পরে আমরা চলে গেছিলাম এই যে ইসকনে তো একদমই নিষিদ্ধ ভেতরে ফটো তোলা। তো ইসকনে যাওয়ার পরে আমরা অনেকগুলো স্পট দেখলাম এবং একটা চা দোকানে চা খেলাম। তো দারুণ উপভোগ করেছি এই ট্রিপটা আমরা। চা দোকানে চাটা খেলাম। চাটা আবার মাটির মানে হাঁড়িতে করে চাটা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই চায়ের অন্যরকম টেস্ট। যারা চা খেতে ভালোবাসেন, তো তাদের কাছে এই চাটা মানে কি বলবো, একটা স্বর্গ। খেলে দারুণ লাগবে। তো যাই হোক, যে চাটা ছিল ভীষণ টেস্টি। আমরা প্রত্যেকে মানে 1 কাপ করে চা খাওয়ার কথা ছিল, তো আমরা 2 কাপ করে চা খেয়েছি। তারপরে ওখান থেকে ফিরলাম তারাপীঠে ফিরে ফুচকা খেলাম। ওখানে এখনও আপনি 10 টাকায় 5টা ফুচকা পাবেন, আবার ফাউ চাইলে সেটাও দেবে।
তো যাই হোক, দারুণ ফুচকা বানিয়েছিল ইনি। আমরা ফুচকা টুচকা খাওয়ার পরে রাত্রিবেলা ঠিক করলাম মাটন খাবো। তো এই যে রাজবীর মাটন চিকেন সেন্টার, তো মাটনের দোকানগুলোর থেকে এটাই ভালো লাগলো, এখান থেকেই মাটন কিনে আমরা রান্না করতে দিয়েছিলাম। তারপরে গেলাম আমরা শ্মশানে ঘুরতে, রাত হয়ে গেছিলো একটু। তো আমরা শ্মশানে গেলাম, সবাই দেখলাম পুজো বাচ্চা করছে, আমরাও সেইগুলো উপভোগ করলাম, মোমবাতি টোমবাতি কিনলাম, আমরাও পুজো টুজো দিলাম। যাই হোক, শ্মশান ঘোরা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই যে দোকানগুলো দেখছেন, আমাদের সঙ্গে যারা ছিল অনেকে অনেক কিছু মূর্তি নিল, কেউ ঠাকুরের পা নিল, কেউ জবা ফুল নিল, অনেক কিছু, যারা ফটো কিনলো, কেউ প্যারা কিনলো। তো এইখানে একটু ঘুরলাম, এই ঘুরে টুরে এই জিনিসপত্রগুলো বাড়ির জন্য যা যেটা প্রয়োজনীয় সেই জিনিসগুলো সবাই কিনে নিল। আমিও আমার বাড়ির জন্য কিছু জিনিস কিনলাম। তো কেনাকাটির পরে আমি আপনাদের আরও একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এখানে আপনারা পদ্ম ফুল পাবেন, খুব টাটকা দারুণ পদ্ম ফুল এখানে পাওয়া যায়। মানে ওখানে কাছাকাছি কোথাও পদ্ম ফুলের চাষ হয়, তো তার জন্যই এত কম দামে পদ্ম ফুল ওনারা দিতে পারেন। একটু মানে যদি বার্গেনিং করেন তো কমে যাবে। আর একটা বিষয়, তারপরে আমরা গেলাম মন্দিরে, মন্দিরটাও ঘুরলাম। মন্দিরটা ঘোরার পরে দেখুন এখানে মন্দিরে নাট মন্দির যেটা আছে, মানে তখন ঠাকুরের আরতি হয়ে গেছে, তারপরেও সবাই একবার দর্শনের জন্য যারা দূর থেকে এসেছেন, তো নাট মন্দির থেকেই দেখছিলেন ঠাকুরকে যদি একবার দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে দোকান একটা, আমি তাও ফটো দিয়ে দিলাম। এটা হচ্ছে এই পান্ডার দোকান থেকে কিন্তু আপনারা মানে যাবতীয় পুজোর যে জিনিসপত্রগুলো কিনতে পারেন। আমরা যখনই যাই এখান থেকেই কিনি। আর এটা হচ্ছে যখন আলো ফুটেছিল পরের দিন ভোরের বেলার ছবি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই বাইরেটা এত সুন্দর দেখা যায়, যেহেতু তখন অন্ধকার ছিল দেখাতে পারিনি। তো ভোরের বেলা উঠলাম, ভোরের বেলা ওঠার পরে আমরা প্রথমে টোটোকে বলেই রেখেছিলাম আসার জন্য, সাইট সিইংয়ের জন্য। তো এই যে দেখো টোটো করে আমরা যাচ্ছি, যেতে যেতে আমাদের চা খেতে ইচ্ছা করলো, আমরা একটা জায়গায় হল্ট করলাম, করে এই চায়ের দোকান থেকে আমরা চাটা কিনে খেলাম। মানে দুদিনের ট্যুর যেরকম হয় আর কি। এই যে দোকানটা দেখছেন, একটা ছোট্ট দোকান, কি সুন্দর দেখতে। এই দোকান থেকে চা খেয়ে আমরা আবার সেই টোটোয় উঠে রওনা হলাম। রওনা হওয়ার পরে আমরা সতীপীঠের একটা পীঠ নলহাটিশ্বরে গেলাম, এই যে নলহাটি মায়ের কাছে। এখানে গিয়ে আমরা পুজো দিয়েছি। এখানে মানে ফটো তোলা নিষিদ্ধ, তাও আমরা ব্রাহ্মণকে বলে এই ভিডিওটা নিতে পেরেছি, রিকোয়েস্ট করে। ওনাকে বললে উনি না বলেননি, তো আমরা এই ভিডিওটা নিয়েছি এবং এই ঠাকুরকে আমরা পুজোও দিয়েছি। অসাধারণ অনুভূতি, অসাধারণ লাগবে এই ভোরবেলা পুজো দেওয়াটা। আমাদেরও খুব ভালো লেগেছে। সেদিনকে গণেশ পুজোও ছিল। তো যাই হোক, যেহেতু ভিডিওটা আমি পরে করছি, তো আগে ভিডিওটা মানে আগে তো স্পটে গেছি, তখন তো আর এডিটিংটা হয়নি। তো যাই হোক, ওটা দেখা হলো। এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে নলহাটি মায়ের পাশে পান্ডাদের দোকান। এনারা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। তো যাই হোক, ওখান থেকে আমরা পুজো টুজো সেরে আর একটা জায়গায় গেলাম। এই যে মাঝখানে রেল গেট আটকে ছিল আমাদের বন্দে ভারত ক্রস করার জন্য। যাই হোক, এখান থেকে বিশাল দূর, মানে প্রায় 1.5-2 ঘন্টার ডিস্টেন্স টোটোতে, পুরো কাশফুল ভর্তি। নিজের চোখে দেখলে যে অনুভূতিটা হবে সেটা তো আর ভিডিওতে আমি বোঝাতে পারবো না, তবে যতটা বোঝাতে পারি ততটা দেখানোর চেষ্টা করেছি। এই যে পুরো মাঠ আর পুরো ধান চাষ, পুরো একটা গ্রাম, এবং এই রকম কাশফুল ভর্তি। তখনের যে পরিবেশটা ছিল, ওই সকালের পরিবেশটা অসাধারণ ছিল, অসাধারণ ছিল। এটা ভিডিওতেও আমি হয়তো অত ভালো করে আপনাদের বোঝাতে পারবো না। এই যে পুরো পাঁচিল দেওয়ার মতন কাশফুলের শাড়ি, পুরো কাশফুল ভর্তি। আর শুধু কাশফুলই নয়, মানে মাঝে মাঝে যে পদ্মের চাষ হচ্ছে সেগুলো কিন্তু এই রাস্তায় গিয়ে আমরা দেখতে পেয়েছি। আমরা ওখান থেকে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি মৌলাক্ষী মা আছে
তো টোটোওয়ালার কাছ থেকে আমাদের জানতে পারা এই জিনিসগুলো। তো আমরা আগেও শুনেছিলাম, তো আমরা ভাবলাম দেখেই নিই, যখন পুজো হয়ে গেছে আর সময় কমও আছে, তো সে অনুযায়ী দেখেই যাই। এই যে চারিদিকে কাশফুল, মানে শরৎ যে এসে গেছে সেটা আপনি এইখানে গেলে বুঝতে পারবেন। আমরা যারা কলকাতায় থাকি তারা তো এগুলো দেখতে পাই না। যাই হোক, তারপরে গেলাম এই মৌলাক্ষী মন্দির, একদম শান্তশিষ্ট, যেটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। এবার হচ্ছে এই মৌলাক্ষী মায়ের কিছু অলৌকিক ঘটনা আছে। আগে আপনারা ছবিটা দেখে নিন, অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। যারা তারাপীঠ যাবেন এবং আশপাশে ঘুরে বেড়াতে চান তারা এটা দেখুন এবং ব্রাহ্মণের মুখ থেকে শুনুন। বৌদ্ধজনের মূর্তি, মানে বুদ্ধদের আমলের যে 5টা বা ভাগ ছিল তখন মাঘ পেয়েছিল। আচ্ছা, তারপর সেটা লুপ্ত হয়ে যায়, কারণ তখন তো আর কেউ থাকতো না, ওরা তো এক জায়গায় বাস করতো না। এইটা তারপরে রাজা বাজ বসন্ত বাজপতি থেকে রাজা হয়েছিল। আচ্ছা, ওর প্রথম বাড়ি ছিল কাঠিগ্রাম, কাঠিগ্রাম থেকে ডামরা থেকে মলুকি। তখন বন পরিষ্কার করছিল জঙ্গল, তখনই মা স্বপ্ন দিয়েছিল পুনরায় আমাকে প্রতিষ্ঠা কর। তখনই মাকে প্রতিষ্ঠা করেছিল, আর মা নেচে উঠেছে এখানে। মা যেখানে বসে আছে সেখানে সুরঙ্গ পথ আছে মায়ের কাছে। আর এই হোমকুণ্ড দেখছেন না, এটা নিজে নিজে আগুন জ্বলে ওঠে, তাই সময় সময় কখন ওঠে কেউ জানে না। অলৌকিক, এখনো ঝাড়ুদার শব্দ হয় মায়ের বাড়িতে, মায়ের রাত্রে। আর বামদেব এসেছিলেন, খুব দরিদ্র ছিলেন। বামদেব 2 টাকা মাইনা চাকরি করতেছিলেন এইখানে মূলটিতে। তখনই এইখানে মাকে ধ্যান করে মাকে পেয়েছে প্রথম আর কি। মায়ের নাম কি? মণিক্ষা মা, মানে দুর্গা মন্দিরে পুজো হয়। আচ্ছা আচ্ছা, এইটা বৌদ্ধ মানে বুদ্ধদের তন্ত্রের পুজো হতো আর কি। হ্যাঁ, কিন্তু সেটা তো হবে না। এবার পুজো করতে গেলে তো সব কিছু লাগবে, কারণ লাগবে, মাংস লাগবে, হ্যাঁ মাছ লাগবে, প্রত্যেক দিন লাগবে। সেসব কে দেবে? কে দেবে ওটা? তার লেগে মায়ের দুর্গা মন্দির পুজো হয়। অমাবস্যায় কালী পুজোতে আমাদের এখানে হচ্ছে এই জাত বাজারে যত যার বাজনা, যে যা বাজনা করবে মায়ের মন্দির প্রথম আসে। মায়ের মন্দির প্রথম এসে এইখানে যা যে বাজনা করবে না মায়ের কাছে আসবে। এরপরেও আমরা কিছু স্পটে গেছিলাম যেগুলো ফোন একেবারেই নিষিদ্ধ, সেগুলো আমরা দেখাতে পাচ্ছি না। আপনারা গেলে অবশ্যই যে গাড়ি বুক করবেন সেই আপনাকে দেখিয়ে দেবে। তো তারপরে আমরা এই পথ ধরেই আবার 2 ঘন্টা ধরে ফেরত আসি, যেহেতু আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস 2:18-তে। তো আমরা তারপরে হোটেল চেক আউট করে বেরিয়ে যাই। তো সবার কাছে অনুরোধ, যারা তারাপীঠ যাবেন, শুধু তারাপীঠ নয়, আশপাশের এই মন্দিরগুলোতেও ঘুরে দেখবেন, অসাধারণ অভিজ্ঞতা হবে। আর এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে রয়েই যাবে, যেগুলো আমরা আগে জানতাম না। অনেকেই সাইট সিন করান, কিছু কিছু জায়গা মানে স্কিপ করে যান, সেগুলো দেখান না। তো সেই জায়গা থেকে যখনই আপনারা গাড়ি বুক করবেন অবশ্যই এগুলো ভালো করে জেনে বুঝে যাবেন। তো সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা করা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার।